আজকের ইতিহাস ক্লাসে আমরা ভারতের ইতিহাসের সম্পূর্ণ কালপঞ্জি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তার সঙ্গে যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে আসন্ন রেলের পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ বা এসএসসি ডাব্লিউপি সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ইতিহাসের সিলেবাস ঠিক কেমন হয় একটু আলোচনা করে নেব। দেখো, ইতিহাসে আমাদের যে সিকোয়েন্স বা ইতিহাসে যেভাবে পড়তে হয় ভারতের ইতিহাসের ক্ষেত্রে একটু আমরা মানে ছকের সাহায্যে দেখানোর চেষ্টা করব। তারপরে আজকের ক্লাসে আমরা উল্লেখযোগ্য সাল বা কিভাবে ইতিহাস এগিয়ে গেছে আমরা সেগুলো আলোচনা করে নেব। তোমরা তো প্রত্যেকে হেডিং করে নাও, ভারতের ইতিহাস। প্রত্যেকে ভারতের ইতিহাস বলে হেডিং করো। ডিটেলসে আলোচনা করব, কোনো টপিক যেন ছাড় কখনো না যায়। ঠিক আছে? দেখো, এই যে ভারতের ইতিহাস, এটাকে কাল্পনিক অনুযায়ী তিনটে ভাগে ভাগ করতে পারি। এটাকে কালপঞ্জি অনুযায়ী তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রত্যেকেই কম বেশি জানো। একটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস, প্রাচীন ভারতের ইতিহাস। আর একটা হচ্ছে মধ্যযুগীয় ইতিহাস। মধ্যযুগীয় ইতিহাস, আমি একদম মানে ইতিহাস মানেই সাল, সাল কিন্তু পুরোপুরি ক্রনোলজি মেনটেন করে চলে। আর লাস্টে হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস। আধুনিক ভারতের ইতিহাস, এই আধুনিক ভারতের ইতিহাসের একটা মজার ব্যাপার হলো, এই আধুনিক আমাদের পরীক্ষার হিসাবে বলছি, এর একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। তো এটাও আমাদের কিন্তু একটা অন্যতম ইম্পর্টেন্ট একটা আলোচনার জায়গা। লিখে নাও, ভারতের স্বাধীনতা সংগ্রাম। নোট ডাউন করো, ভারতের স্বাধীনতা সংগ্রাম। হচ্ছে, এইবার আমরা কিন্তু সাল নিয়ে একটু আলোচনা করব। যে সাল বলতে কোন সময় থেকে কোন সময় অ্যাকচুয়ালি ইতিহাসটা এগোচ্ছে কোথা থেকে কিভাবে, ভালো করে দেখবে। আমরা প্রাচীন ভারত নিয়ে যদি আলোচনা করা শুরু করি, প্রথমে যদি প্রাচীন ভারত নিয়ে আলোচনা করে শুরু করি, প্রাচীন ভারতের প্রথমেই কোন টপিক পড়তে হয় কেউ কে বলবে? জানা উচিত। একদম ইতিহাসের মানে অগ্রগতি শুরু হচ্ছে কোন জায়গা থেকে, বা আমাদের সিলেবাসের পড়তে হয় কোন জায়গা থেকে, বলা যাবে? জুই বলতে পারবে? আদি প্রস্তর যুগ, বিবর্তন। বলো বলো, শুনতে পেলাম না, শুনতে পেলাম না। আদিম মানুষের হ্যাঁ, আদিম মানুষের তো রয়েছে, তো আদিম মানুষের ব্যাপারগুলো তো আর আমরা এইভাবে অত ডিটেলসে পড়বো না। আমরা পড়বো প্রাগ ঐতিহাসিক যুগের বিবর্তন। তাহলে প্রথমেই হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগের বিবর্তন। ওকে, প্রাগ ঐতিহাসিক যুগের বিবর্তন, কথাটা বুঝতে পারলে? প্রাগ ঐতিহাসিক যুগের বিবর্তন, এটা ইম্পর্টেন্ট। এর মানে ওর মাঝে কি আছে? ওর মাঝে হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগের পর রয়েছে মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। এইগুলো কিন্তু একটা ক্লাসে আলোচনা করব। একটা ক্লাসে আলোচনা করার পরেই তারপরেই চলে যাব একদম প্রাচীন, যার নেক্সট টপিক কি হবে? নেক্সট টপিক হবে মেহেরগড়। ওকে, নেক্সট টপিক হবে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতার পরে কোনটা? মেহেরগড় সভ্যতার পরে হচ্ছে সিন্ধু, হ্যাঁ কি না, যেটাকে আমরা হরপ্পা সভ্যতাও বলি। সিন্ধু যুগের মানে সিন্ধু যুগের অবসানের পর দেখতে পাবো যে বেশ কিছু সময় ভারতের ইতিহাসের টাইমের একটা গ্যাপ রয়েছে, টাইম মিসিং। বুঝতে পারলে? একটা কিছু একটা একটা বেশ কিছু বছর, প্রায় ৩০০ বছর মিসিং দেখা যায়। সেটা কেন মিসিং তখন আলোচনা করব। ঠিক তারপরেই শুরু হয় কি? তারপরেই শুরু হয় ঋক বৈদিক যুগ। ওকে, ঋক বৈদিক যুগ। এই ঋক বৈদিক যুগের পরে পরবর্তী কি হচ্ছে? পরবর্তী ঋক বৈদিক যুগ, যেখানে প্রতিবাদী ধর্ম আন্দোলনটা আমরা দেখতে পাবো। প্রতিবাদী ধর্ম আন্দোলনে কি রয়েছে? ওখানে বৌদ্ধ ও জৈন ধর্মের উত্থান বর্তমান। এই প্রতিবাদী ধর্ম আন্দোলনের পরে কোনটা গুরুত্বপূর্ণ? প্রতিবাদী ধর্ম আন্দোলনের পর যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বলা উচিত কারোর কারোর ষোড়শ ষোড়শ মহাজনপদ। মহাজনপদ। একদমই একদমই তাই, ষোড়শ মহাজনপদ। এই ষোড়শ মহাজনপদের পরের সিকোয়েন্স কি? আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাবো বংশ। বংশ, বংশ। এই বংশগুলো কিন্তু আমাদের, ভালো করে শুনবে, এই বংশের সিকোয়েন্স কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এইখান থেকে আমাদের বিভিন্ন রাজবংশ আরম্ভ হবে। আমি কোনটা রাজবংশ কি আমি পরপর পরপর সিকোয়েন্স বলে বলে যাব।
বিভিন্ন রাজবংশ, আজকেই বলবো, অসুবিধা নেই, আজকেই বলবো। মৌর্য বংশ, তারপরে সঙ্গম যুগ, মৌর্য পরবর্তী ভারত, গুপ্ত সাম্রাজ্য, গুপ্তোত্তর ভারতের পর থেকে কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের মধ্যযুগের সূচনা হচ্ছে। এইবার যদি মধ্যযুগের কথা বলি আমরা, ভালো করে শোনো, মধ্যযুগের সময়টা শুরু হচ্ছে কোন জায়গা থেকে? কে বলবে মধ্যযুগটা শুরু হচ্ছে কোন জায়গা থেকে? মানে কোন, কুতুবউদ্দিন আইবকের সিংহাসন কাল থেকে। মুসলিমদের ভারত আক্রমণ। না, কুতুবুদ্দিন আইবক বা সুলতানি সাম্রাজ্য কিন্তু আরেকটু পরে, তারও আগে কিন্তু মধ্যযুগের আমরা সূচনা বলতে পারি। সূচনা বলতে কোন সময়টা বলতো? যখন, ভালো করে শুনবে, গজনীর সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ করছে, বুঝতে পারলে, ওই সময় থেকে কিন্তু আস্তে 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 মধ্যযুগের সূচনা। তাহলে এর আন্ডারে পয়েন্ট প্রথম নোট ডাউন করো, গজনীর ভারত আক্রমণ। ভুল বলেছি, গজনীর সুলতান মাহমুদের ভারত আক্রমণ। গজনীর সুলতান মাহমুদের ভারত আক্রমণ। ওকে, দেখো, এই ভারত আক্রমণের পরে, ভালো করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট টাইম, আমি আজকে সিকোয়েন্স আলোচনা করব। এর পরেই দেখতে পাচ্ছি দিল্লিতে কি হচ্ছে, দিল্লি সুলতানি শুরু হচ্ছে। বলতে পারবে সাল কত? অনেকেই জানো, দিল্লি সুলতানি, দিল্লি সুলতানি শুরু হচ্ছে কত সাল? 1206। 1206। কোন যুদ্ধের মাধ্যমে? কোন যুদ্ধের মাধ্যমে? কোন যুদ্ধের মাধ্যমে? এইখানে একটা স্টার দিয়ে রাখছি, যদিও সব এক্সামের জন্য নয়, তবু একটা জিনিস বলে রাখি, মধ্যযুগের শুরুর দিকে একটা অংশ জানার প্রয়োজন। তখনও কিন্তু দিল্লি সুলতান আক্রমণ আসেনি, বা এই এই সুলতানি সাম্রাজ্যের ব্যাপার আসেনি। তখন না, যে অংশটা ছোট্ট করে পড়ে থাকে, ওটা একমাত্র ডাব্লিউবিসিএস পরীক্ষায় কাজে লাগে। আমি ওটা একটু জাস্ট রেলের পরীক্ষার জন্য একটু ওপর বলে যাব। সেটা হচ্ছে আদি মধ্যযুগ। আদি মধ্যযুগে দেখবো চোল বংশ, উড়িষ্যার গঙ্গ বংশ, কলচুরি বংশ, সোলাঙ্কি বংশ, এই বংশ সম্বন্ধে একটু একটু কিন্তু আমরা আলোচনা করে নেব। এরপরে ভালো করে শুনবে, দিল্লি সুলতানি চলছে কতদিন? দিল্লি সুলতানির কাল সিকোয়েন্সটা, কাল পঞ্জিটা একটু মনে রাখা প্রয়োজন। 1206 সাল, 1206 থেকে একদম 1526। এরপরে এই 1206 থেকে যে 1526 বললাম, এর মধ্যে কটা বংশকে লক্ষ্য করব আমরা, যে করেছে? পাঁচটা। পাঁচটার মধ্যে প্রথম কি? প্রথম হচ্ছে দাস। তারপরে দু নম্বর কি? দু নম্বর কোনটা? খলজি। একদম এই সিকোয়েন্স যেন মনে থাকে। তারপরে 3 নম্বর হচ্ছে তুগলক। তারপরে 4 নম্বর, তারপরে বলো তুগলকের পর সৈয়দ লোধি। সৈয়দ, তারপরে 5 নম্বর হচ্ছে লোধি। এরপরে একটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখো, লোধিকে হারাচ্ছে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ। সেই পানিপথের প্রথম যুদ্ধে লোধিকে হারিয়ে, ইব্রাহিম লোধিকে হারিয়ে, বাবর কি করছে? মোগল সাম্রাজ্যের সূত্রপাত ঘটাচ্ছে। আমাদের ইতিহাসের সিকোয়েন্স অনুযায়ী মধ্যযুগের ইতিহাসে মোগল যুগ কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ। ওকে, কত? 1526 মোগল স্টার্ট হচ্ছে, চলছে প্রায় 1757 সাল, যখন হচ্ছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ সময় পর্যন্ত। এই জায়গাটাকে আমরা মধ্যযুগ বলতেই পারি। কিন্তু তার মধ্যে আধুনিকটাকে আমরা গুরুত্ব দেব কোন সময় থেকে? কোন সময় থেকে গুরুত্ব দেব? একটা জিনিস মনে রাখা প্রয়োজন, 1526 সালে মোগলরা আসছে, কিন্তু তার আগে একটা টাইম আমাদের খুব ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে লিখছি, 1498 সাল। কিসের জন্য গুরুত্বপূর্ণ? ভাস্কো দা গামা, স্যার। ভেরি গুড, পারফেক্ট, সুন্দর, নোট ডাউন করো, ভাস্কো ডা গামা। এই ভাস্কো ডা গামার ভারতে মাটিতে পা দেওয়া এবং ইউরোপিয়ানদের কাছে ভারতের যাতায়াতের উপায়টা বা মানে ওয়েটা, বা ভারতের মাটি যে এতটা ব্যবসা বাণিজ্য সব দিক থেকে বা কালচারের দিক থেকে এতটা রিচ, এটা ইউরোপিয়ানদের কাছে উন্মুক্ত হয়ে যাওয়া। এর পরে আমি ডিটেলসে বলছি, পরে আরো ডিটেলস আলোচনা করব। পরে প্রথমে এলো কে? প্রথমে এলো পর্তুগাল। পর্তুগিজের পর এলো কে? পর্তুগিজের পর এলো ফরাসি। ফরাসিকে সঙ্গে রেখে একসঙ্গে পর পর দিনেমার। দিনেমার বলতে কোন দেশের লোকেদের দিনেমার বলা হয়? ডেনমার্ক। ডেনমার্কের দিনেমার।
দিনেমারের পর এলো কারা? দিনেমারের পর এলো ওলন্দাজ। কোন দেশের লোকেদের ওলন্দাজ বলা হয়? বলো 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 বলো, বলা উচিত নেদারল্যান্ড বা হল্যান্ডের লোকেদের ওলন্দাজ বলে। লাস্টে এলো ইংরেজ, কিন্তু ইংরেজরা অনেক বেশি বুদ্ধিমান ব্যবসায়িক ছিল। সেই ইংরেজরা ডিরেক্ট চলে গেল কোথায়? জাহাঙ্গীরের দরবার, মোগল সম্রাটের কাছে। সেখান থেকে ব্যবসার পারমিশন নিয়ে দুর্গ প্রস্তুত করে আস্তে আস্তে ব্যবসা করতে শুরু করলো। ব্যবসা করতে করতে দেখলো যে ব্যবসা করার থেকেও মানে তৎকালীন ভারতবর্ষের মানুষ কিসে বেশি আগ্রহী? পরাধীনতায় বেশি আগ্রহী বা কারুর আন্ডারে থাকতে বেশি আগ্রহী। তার দরুন কি আমাদের একটা সাল মনে রাখা প্রয়োজন। কোন সাল? 1757। আচ্ছা, এই সালটা আমি খেয়াল এক্সট্রিমলি ভুল বলেছি, এটা 1857 হওয়া উচিত। ঠিক আছে, 1857 মহাবিদ্রোহ। চল, 1757। এই 1757 কি হচ্ছে? পলাশির যুদ্ধ। এই পলাশির যুদ্ধের মাধ্যমে আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে মানে বাংলা থেকে শুরু করে আস্তে আস্তে বক্সার, পরবর্তী ক্ষেত্রে বক্সারের যুদ্ধ, 1764 গোটা ভারত প্রায় পরাধীনতার শিকলে আবদ্ধ হচ্ছে। এইখান থেকে একদম আরম্ভ হবে, শেষ হবে 1947 সাল পর্যন্ত, যেখানে ভারত স্বাধীনতা পাচ্ছে। এটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস। তাহলে 57 থেকে 47, এই যে 190 বছরের ইতিহাসটা দেখবো, এই 190 বছরের ইতিহাসটা কিন্তু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। তবে স্বাধীনতা সংগ্রাম ঠিক 190 বছর বলা উচিত নয়, বলা উচিত হচ্ছে 90 বছর। অর্থাৎ 1857 থেকে 1957 পার্টটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রাম। দেখো, স্বাধীনতা সংগ্রাম টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে ইতিহাসের হিউজ কোশ্চেন কিন্তু আসতে লক্ষ্য করা যায়। এবার তোমরা বলবে, ভালো করে শোনো, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা বলবে যে ইতিহাসের সিকোয়েন্স আমি মোটামুটি একটা কোন কোন ঘটনা ঘটেছে একটু বলবো কোন, কিন্তু তোমরা বলো আমি স্টার্ট করব কোনটা দিয়ে, প্রাচীন দিয়ে না আধুনিক দিয়ে? যেটা বলবে, দুটোই গুরুত্বপূর্ণ, কোনোটাই কিন্তু ছাড়ার ব্যাপার নয়। কোনটা দিয়ে শুরু করব? প্রাচীন দিয়ে শুরু। তোমরা বললে ভালো হয়। ঠিক আছে, প্রাচীন দিয়েই আমি শুরু করব। একদম বেসিক থেকে আরম্ভ হবে, পর 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 এক একটা চ্যাপ্টার করবো, এমসিকিউ আলোচনা করবো, এগিয়ে যাব। ঠিক আছে, দেখো, এই ইতিহাসের সিকোয়েন্স সম্পর্কে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো, জিজ্ঞাসা করতে পারো আনমিউট করে, কোনো অসুবিধা নেই। কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো, কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো যে কি কি ব্যাপার, কি মধ্যযুগটা কি পড়ানো হবে? হ্যাঁ, সবই। দেখো, আমি যখন আলোচনা করছি, যখন ডিটেলসে বলবো, মধ্যযুগ তোমাদের যারা পুরনো আগে থেকে ক্লাস করছো তাদেরকে মধ্যযুগে একটু মানে এগিয়ে দিয়েছিলাম, তো সেখানে তাদেরকে ওই শুধুমাত্র এমসিকিউ ক্লাস করার জন্য রাখবো। বাদ বাকি ছেলেদের জন্য, বাদ বাকি ব্যাচের জন্য আমি ডিটেলসে আলোচনা করব। ওকে, হ্যাঁ, কে কি বলছো বলো? বুঝতে পারলাম না, শুনতে। তুরস্কর পরে কি লিখেছেন 4 নম্বর? কোনটা? কার পরে? ওই মধ্যযুগে। ও তুগলক সৈয়দ লোদি। তুগলক, তুরস্ক না, তুগলক সৈয়দ লোদি। স্যার আধুনিকটা দিয়ে শুরু হলে ভালো হতো। আধুনিক দিয়ে শুরু হলে ভালো হতো। না স্যার, প্রাচীনটাই বেটার হবে। আধুনিক দিয়ে আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা দিয়ে শুরু করব। আধুনিক দিয়ে শুরু করতেই পারি আমি। আধুনিক দিয়ে করুন। তাহলে দুটো এরকম ভাবে করি। শোনো 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 শোনো, এক সপ্তাহ প্রাচীন করে, এক সপ্তাহ আধুনিক করাই। দেখো দেখো, প্রাচীনের সঙ্গে তো আধুনিকের খুব একটা মানে সম্পর্ক নেই। তোমরা তো মোটামুটি এটুকু আমি দিয়ে শুরু করব। আমি তাহলে দুটো পার্ট দিয়ে শুরু করছি। একটা স্টার্ট করব মেহেরগড় দিয়ে। ভালো করে শোনো, প্রত্যেক একটু মিউট করো। দেখো, আমি শুরু করব মেহেরগড় দিয়ে একটা ক্লাস একটা সপ্তাহে। তার পরের সপ্তাহে যে ইউরোপিয়ানরা যে 1498 সাল থেকে ভারতবর্ষে আসছে, কোথায় কোথায় ব্যবসা শুরু করছে বা কোথায় কোথায় কিভাবে আসছে বা ব্যবসার প্রসার ঘটাচ্ছে, নিজেদের মধ্যে যুদ্ধ, এই ব্যাপারগুলো কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তাহলে দুটোই তোমরা যখন বলছো আমি কিন্তু দুটোই ডিসকাস করব। একটা সপ্তাহে প্রাচীন, একটা সপ্তাহে আধুনিক। তাহলে সিলেবাসটা তাড়াতাড়ি এগোবে, এটাই বেটার হবে বলে আমার মনে হয়। ওকে, চল তাহলে আজকে একটু সিকোয়েন্স বা কালপঞ্জি নিয়ে ডিসকাস করে নেওয়া দরকার। কালপঞ্জির মধ্যে তোমরা অনেক গ্যাপ পাবে। গ্যাপগুলো কিসের কারণে গ্যাপ সেটা আমি বলে দেবো। এটা কিন্তু এই কালপঞ্জিটা একটা ক্লাসে করতে মানে চেষ্টা করছি, একটা ক্লাসে যদি হয় ভালো, তাহলে এই কালপঞ্জিটা কিন্তু তোমাদের ইতিহাসের প্রথম পেজে, যে একটা ইতিহাস খাতা যদি বানাও, প্রথম 2-3 পেজে এইটা থাকা উচিত। হেডিং করো ভারতের ইতিহাসের কালপঞ্জি।
ভারতের ইতিহাসের কালপুঞ্জি। ভারতের ইতিহাসের কালপুঞ্জি। দেখো হয়তো একটা ক্লাসে হবে না, কেন সেই মেহেরগড় থেকে 47 সাল পর্যন্ত পৌঁছাতে একটু গ্যাপ তো লাগবেই। লিখে নাও ভারতের ইতিহাসের কালপুঞ্জি। আচ্ছা আরেকটা জিনিস বলি, কালকে কিন্তু আমি পরীক্ষা নেব। যারা পরে ব্যাচে জয়েন করেছো বা রেকর্ডিং নেই তারাও কিন্তু পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। কালকে প্রত্যেকের পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। বুঝতে পারলে? প্রত্যেকের পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক। মনে থাকে যেন, ছোট্ট 3টে টপিক বলেছি। ওকে, কোর্সটা খুব ভালো করে পড়ো, বাদ বাকিগুলো তো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। দেখো এই কালপুঞ্জি শুরু হবে, দেখো তোমরা, আমি তোমাকে সিকোয়েন্স আর এখানে যখন করব তখন আধুনিক, মধ্য বা প্রাচীন আলাদা করব না, একদম বেসিক থেকে পরপর পরপর একদম আরম্ভ করো প্রথম থেকে। তাহলে নোট ডাউন করো প্রথমে আনুমানিক 700 খ্রিস্টপূর্ব 7000 খ্রিস্টপূর্বাব্দ। নোট ডাউন করো আনুমানিক, খাতায় কিন্তু প্রত্যেকে নোট ডাউন করবে, সোনার ক্লাস নয় এটা। এখানে কিন্তু নোট ডাউন করার ব্যাপার, এমনকি নোট ডাউন করে মুখস্থ করার ব্যাপার। আনুমানিক 700 খ্রিস্টপূর্বাব্দ। এরপরে কিন্তু আমি আর খ্রিস্টপূর্বাব্দ কথাটা ইউজ করবো না, ডট ডট দিয়ে বেরিয়ে যাবো। 700 না 7000? সরি 7000 লিখেছি ঠিক, আগের বার লিখে বলছিলাম ভুল। 7000 খ্রিস্টপূর্বাব্দ, 7000, 7000 বিসি। দেখো কোন ঘটনা দিয়ে শুরু করব? সব থেকে পুরনো সভ্যতা, নোট ডাউন করে নাও, মেহেরগড় সভ্যতা। নোট ডাউন করো মেহেরগড় সভ্যতা। একটু তাড়াতাড়ি লিখবে যেন আজকে অন্তত গোটা প্রাচীনটা শেষ করে মধ্যটা কমপ্লিট করতে পারি। এরপরে দেখো নোট ডাউন করো, দেখো প্রত্যেকটাই আনুমানিক, যেটা আনুমানিক নয় সেটা কিন্তু আমরা পরে বলবো। কারণ দেখো সিন্ধু সভ্যতার টাইম বলতে যদি হয় তাহলে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন কথা বলে গেছে। তাহলে নোট ডাউন করে নাও 2500 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ। এটা তো অনেকেই জানো যে খ্রিস্টপূর্বাব্দ কিন্তু সালটা আস্তে আস্তে কমে, এটা জানো তো? এটা কিন্তু আমাদের জানাটা দরকার। হ্যাঁ স্যার জানি। চল, সিন্ধু সভ্যতা। নেক্সট নোট ডাউন করবে যে 1000 থেকে 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। দেখো ঋক বৈদিক যুগ, ঋক বৈদিক যুগ। আজকে ক্লাসে বোঝার ব্যাপার নেই, শুধু নোট ডাউন করার ব্যাপার। এবার একটা মজার ব্যাপার দেখো, এই সিন্ধু সভ্যতা ঋক বৈদিক যুগের মধ্যে প্রায় 300 বছরের ইতিহাস মিসিং। হ্যাঁ কি না? দেখো 1800 আর 1500, 300 বছর কিছু বুঝতে পারছি না কোথায়। এই সময় কেন কোনো কিছু উল্লেখ নেই? আমরা ইতিহাস তো নিশ্চয়ই কোনো ঐতিহাসিকবিদের সিন্ধু সভ্যতার সময় লিখে যায়নি, আমরা প্রত্যেকটাই প্রত্নতত্ত্ববিদের খননের মাধ্যমে পেয়েছি। এই 300 বছরের কোনো উপাদান নেই, কোনো ঐতিহাসিক উপাদান নেই। যেহেতু কোনো উপাদান নেই তাই আজ পর্যন্ত 1800 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ এই 300 বছরের কোনো সিকোয়েন্স সম্পর্কে তথ্য পাওয়া যায়নি। বলতে পারলাম? হ্যাঁ কি না? অনেক জায়গায় দেখবে এরকম এরকম উল্লেখযোগ্য একটা গ্যাপ আছে। এটা ত্রুটিটা কিসের জন্য? যেহেতু কোনো সিকোয়েন্স বলা নেই। হচ্ছে নেক্সট নোট ডাউন করো 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে 1000 থেকে 600 কি রয়েছে? এইখানটাকে বলা হয় জানো যে পরবর্তী বৈদিক যুগ। এই সময় থেকে কিন্তু বিভিন্ন ধর্মীয় থেকে ধর্মীয় ও কি বলবো সামাজিক সমস্যার সূত্রপাত। পরবর্তী বৈদিক যুগ, এই যুগেই কিন্তু দেখতে পাচ্ছি মহাকাব্যের যুগও বলা হয়, কারণ বিভিন্ন মহাকাব্য এই সময় রচনা হতে লক্ষ্য করছে। তারপরে 600 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ জুঁয়ের বলা উচিত। এই সময়টা কি বলো? মহাজনপদের উদ্ভব, বা লিখে নাও ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদ। ওকে, নেক্সট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকেই কিন্তু আস্তে আস্তে আমরা একদম ডিটেলসে যাব। এতক্ষণ আমরা একটা যুগ যুগ ভাবে দেখছিলাম, এরপর ঘটনা দিয়ে দেখব। ঘটনা বলতে নোট ডাউন করো 563। 563 ভালো করে দেখো। এটা কিন্তু এই সময়ের মধ্যে, তাও এটাকে স্পেশাল ভাবে আলাদা করে দিচ্ছি। 563, অনেকে 566ও বলে,
কি উল্লেখযোগ্য ঘটনা ঘটে বলতে পারবে? গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। একদম একদম পারফেক্ট, এটাই কিন্তু এমসিকিউ এর কোশ্চেন। গৌতম বুদ্ধের জন্ম, এই কাল মানে কালপঞ্জি যদি কারোর মনে থাকে তাহলে কিন্তু অনেক অনেক টপিক আমাদের ক্লিয়ার হবে। চলো, বলতে পারবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন উনি? নেপালের কপিলাবস্তু নগরে বুলবুল উদ্যানে। একদম নেপালের কাপিলবস্তু গ্রাম। হ্যাঁ। এবার আরেকটা স্টার দিয়ে লিখছি, কেন স্টার দিয়ে লিখছি, আমরা এই এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু এই এই সময়ের মধ্যে যেহেতু হয়েছিল, দেখো 663 তো আর সরি 563 তো তার পরে নয়, ওর মধ্যে, তাই এটাকে স্টার দিলাম। এরপরে হচ্ছে 483 কোশ্চেন আসে, বলা উচিত এটাও লিখে নাও, মহাবীরের জন্ম। মহাবীরের জন্ম, এটাও যদি প্রশ্ন করা হয় মহাবীরের জন্ম কোন স্থান, মহাবীরের জন্ম কোন স্থান, তাড়াতাড়ি, মহাবীরের জন্ম কোন স্থান? বিহারের গ্রামে। কোথায়? বৈশালীর কুন্দগ্রাম, একদমই তাই। তবে সরি একটা জিনিস আমার ভুল হচ্ছে, এটা 483 নয়, হ্যাঁ 540, সরি 540, আমি 540, তাই এটা স্টার দিলাম। দুটোই হচ্ছে এই সময়ের মধ্যে, হ্যাঁ কিনা, দুটোই দেখো এই সময়ের মধ্যে হচ্ছে। এরপরে এই সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট। 544 থেকে 413 কোন রাজবংশ বলা যাবে? নোট ডাউন করো, হর্ষঙ্ক। ভেরি গুড, সুন্দর সুন্দর, লিখে নাও, ভেরি গুড, পারফেক্ট। তারপরে এবার আমরা দেখো আস্তে আস্তে রাজবংশের দিকে যাচ্ছি। এরপরে 413 থেকে 345 বলো কে রাজত্ব করেছিল? স্পেশাল একজনের কথা বলবো এখানে। আরেকবার ঠিক বললে? শিশুনাগ বংশ স্যার। শিশুনাগ বংশ, সুন্দর সুন্দর সুন্দর, শিশুনাগ, নিজে নোট ডাউন করো। শিশুনাগ বংশের স্যার মহাবীরের জন্মস্থানটা কোথায়? বৈশালীর কুন্দগ্রাম। বৈশালীর কুন্দগ্রাম, এখানে পারলে ইনফরমেশন লিখে রাখো, এখানে পারলে ইনফরমেশন লিখে রাখো। ওকে, এই দুটো সাল কিন্তু বারবার মনে রাখো, প্রচুর পরীক্ষায় কোশ্চেন দেয়। তবে এই সালটা কিছু ক্ষেত্রে ঐতিহাসিকবিদরা দ্বিমত পোষণ করে। অনেক বই ঘেটে দেখবে গৌতম বুদ্ধের জন্ম 566 খ্রিস্টপূর্বাব্দেও বলা হয়েছে, অনেক লেখাতে তাই। এমনকি যারা বৌদ্ধিস্ট তারাও অনেক জায়গায় 566 মনে করে, তবে বেশিরভাগ বই 563 মনে করে। আমি এনসিআরটি ফলো করতে বেশি পছন্দ করি, অ্যাকর্ডিং টু এনসিআরটি ইট উইল বি 563। ওকে, চলো এবার দেখে নাও, হয়েছে? এতটা পর্যন্ত হয়েছে প্রত্যেকে? নেক্সট পেয়ে যাই, হলে বলবে। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। চলো নেক্সট নোট ডাউন করো, যে হচ্ছে 345 থেকে 321 খ্রিস্টপূর্বাব্দ। বলো কোন বংশ বলা যাবে? নন্দবংশ। নন্দবংশ রাজত্বকাল, নন্দবংশ। নেক্সট নোট ডাউন করবে যে এই সালটা কিন্তু আমাদের কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। 327 এর মধ্যে ছিল, তাই এটাকে স্টার দিয়ে লেখালাম। বলা উচিত 327 কি ঘটনা? আলেকজান্ডারের ভারত আক্রমণ। ভেরি গুড, সুন্দর, নোট ডাউন করো আলেকজান্ডারের ভারত আক্রমণ। নোট ডাউন করো আলেকজান্ডার, এই আলেকজান্ডার টপিকটা আলাদা করে একটু বলতে হবে। আলেকজান্ডারের ভারত আক্রমণ, ঠিক আছে, ভারত প্রবেশ। ওকে, এরপরেই যেহেতু 327 বললাম, তাহলে তারপরেই স্টার দিয়ে 325 লিখে রাখো, এই আলেকজান্ডার সম্পর্কিত। লিখে রাখো আলেকজান্ডারের ভারত ত্যাগ। আলেকজান্ডারের ভারত ত্যাগ লিখে রাখো, ভারতে প্রবেশ, ভারত ত্যাগ হচ্ছে। নেক্সট নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট, এই সালটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই 321 এখানে বললাম নন্দবংশ, 321 পরে ঠিক 321 সালে শুরু হচ্ছে কি বলা উচিত? 321 সাল থেকে 185 সাল, এই 85 খ্রিস্টপূর্ব পর্যন্ত কি চললো? মৌর্য বংশ স্যার। মৌর্য বংশ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তবে অনেকে বলে
এইটা একটু স্টার দিয়ে রাখছি। এটা ১৮৫ নয়, এটা ১৮৭। এটা অনেকে বলে বটে, তবে এটা মনে রাখা উচিত যে ১৮৫ ৩২১ থেকে ১৮৫ টানা মৌর্য বংশ কিন্তু চলছে, নাকি না? এর হ্যাঁ, বলো বলো বলো। হুম। মৌর্য বংশ তো ৩২৪ খ্রিস্টপূর্বাব্দে আপনার চালু হয়, মানে প্রতিষ্ঠিত হয়। ৩২১ বলতে পারি, ৩২১ বলতে পারি আমরা। নন্দ বংশের পরবর্তী থেকে মৌর্য বংশ আমরা বলতে পারি। ঠিক আছে, যখন মানে তোমার শেষ হচ্ছে, মানে কি বলবো, যখন তোমার নন্দ বংশর পরে আমরা তখন থেকেই বলতে পারি যে মৌর্য বংশ সূত্রপাত। অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত মৌর্য যদি বলা হয়, চন্দ্রগুপ্ত মৌর্য ৩২৪ সালে এই বংশ করছে, মানে এই বংশের শাসক ধনন্দকে মানে পরাজিত করে করছে। তবে ৩২১ পরে, ভালো করে শোনো, ৩২১ পরে নন্দ বংশের আর কোনো অস্তিত্ব সেই অর্থে লক্ষ্য করা যায় না। তবে তুমি এটা মানে ঠিকই বলেছো, যদি আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল বলি তাহলে কিন্তু ৩২৪ থেকে ওনার ৩০০, ৩২৪ থেকে ওনার ৩০০, তারপরে বিন্দুসার ৩০০ থেকে ৩৭৩। আমরা এটা ডিটেলসে পরে আলোচনা করব। তবে এই জায়গাটায় কিন্তু এটা আমরা ৩২১ কনসিডার করি মৌর্য বংশ। ঠিক আছে, ৩২১ কনসিডার করা হয় যে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠা করছে ৩১৪। শেষ নন্দ বংশের শাসক ধননন্দকে পরাজিত করেছে। কার সহায়তায়? কূটনীতিবিদ কৌটিল্য চাণক্য বা বা চাণক্য কৌটিল্য। সহায়তায়। ওকে, চল চাণক্য। নেক্সট নেক্সট আমরা নোট ডাউন করবো। দেখো, এই যে এই সালটা তো হিউজ বড় সাল, এর মধ্যে বিভিন্ন ঘটনা ঘটছে। কি হচ্ছে? চন্দ্রগুপ্ত মৌর্য দ্বারা সেলুকাসের পরাজয় ঘটছে। ২৭৩ সালে কি হচ্ছে? অশোকের সিংহাসন আহরণ, কলিঙ্গ জয়, অশোকের মৃত্যু। এর মাঝে এর মাঝে আমরা মৌর্য যেমন কন্টিনিউ চলবে, এর মাঝে আমাদের একটা জিনিস পড়ার দরকার। সেটা কি বলতো? একটা বিশেষ বংশ সম্পর্কে যার পর্যায়ে রয়েছে ২৩০ থেকে ২২০। কোন বংশ? নোট ডাউন করো, সাতবাহন বংশ। সাতবাহন বংশ। যদি মানে কোনো সিকোয়েন্স মেনটেন করতে হয়, এইভাবে করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাতবাহন বংশ। এইবার ভালো করে শুনবে, আরেকবার বলে রাখি, এটা মনে রাখো যে ১৮৫ মতান্তরে ১৮৭। আমি ১৮৫ বিসিটাকেই মনে রাখি। এখানে কি হয়? এখানে হচ্ছে মৌর্য বংশের পতন হয় এবং কোন বংশের প্রতিষ্ঠা হয়? শুঙ্গ বংশ। শুঙ্গ বংশ। ভেরি গুড। শুঙ্গ বংশের প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠা, শুঙ্গ বংশের প্রতিষ্ঠা হয় মৌর্য বংশের পরে। ওকে, এর পরে ভালো করে শোনো, এর পরে কি ঘটে? এর পরেই কিন্তু আমাদের আস্তে 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 দেখতে পাবো যে একটু বাইরের ব্যাপারগুলো ভাবা উচিত বা দেখা উচিত। তবে আমি আজকে লেখাচ্ছি না। সেটা হচ্ছে ইন্দো ব্যাকট্রিয় রাজা মিনান্দারের ভারত আক্রমণ, শকদের ভারত বিজয়। তাহলে এই পরপর কিছু জিনিস আমাদের একটু লিখে নেওয়া দরকার। ১৫৫তে সরি ১৫৫ বিসিতে কি হয়েছে লিখে রাখো। ইন্দো ব্যাকট্রিয় রাজা মিনান্দারের ভারত আক্রমণ। আমি মিনান্দার বলে লিখছি, সেটা পরে আলোচনা হবে। কারণ এটা লেখালাম কেন? রেলের এনটিপিসিতে এই কোশ্চেনটা এসেছিল এই সালটা দিয়ে। লিখে রাখো মিনান্দারের ভারত আক্রমণ। আচ্ছা, আরেকটি জিনিস বলি, তোমরা ব্যাচে প্রত্যেকেই তো রেলের পরীক্ষার্থী প্রায়। তোমরা কিন্তু ফর্ম এবার ফিল আপ করে নাও, আর দেরি করো না। অনেকদিন আস্তে আস্তে তোমার দেরি হচ্ছে, আর দেরি করো না। এরপর নোট ডাউন করো 90 বিসি। 90 বিসিতে কি? ভালো করে লেখো, শকদের ভারত জয়। শকদের ভারত জয়। দেখো, একটু তোমরা খাতায় লিখছো, ভালো করে পড়ে রাখো, দেখবে এই সিকোয়েন্স কিন্তু মানে ব্রেক না হয়। বা আমি যদি কোনো কারণে কোনো সাল মানে একটু ভুল লিখি বা কনফিউশন মানে থেকে যায়, যখন এমনি বলবো কোনো বংশ নিয়ে, তখন এটাকে কারেকশন করে নিও। হচ্ছে, চল নেক্সট ভালো করে দেখো। ৭৮ খ্রিস্টাব্দ। এবার দেখো, খ্রিস্টাব্দ চলে এলাম। এই ৭৮ খ্রিস্টাব্দটা খুব বিখ্যাত ভারতের কাল্পনিক ইতিহাসে। বলা যাবে এখানে কি হয়? কুষাণ বংশ। আরেকটু ভালো করে বলতে পারবে? হ্যাঁ, ঠিকই বলছো, একটু স্পেসিফিক্যালি বলতে, কনিষ্কের শকাব্দ প্রবর্তন। নোট ডাউন করো, কনিষ্কের শকাব্দের প্রবর্তন। কনিষ্কের শকাব্দের প্রবর্তন ৭৮ খ্রিস্টাব্দ।
খেয়াল রেখো কিন্তু 78 খ্রিস্টাব্দ। এরপরে দেখো মৌর্য হয়েছে, সাতবাহন, শুঙ্গ, তারপরে কুষাণ বংশ সব হলো। এরপরে তাহলে কোন বংশ আসবে? কুষাণরাও গুপ্ত স্যার। দেখো কুষাণরাও পতন হয়ে যাচ্ছে ওই সময়, সাতবাহনদেরও পতন হচ্ছে। এরপরই নেক্সট আমরা নোট ডাউন করব, লিখে নাও, খুব গুরুত্বপূর্ণ, 320 এডি। এডি বলতে খ্রিস্টাব্দ। এখানে ডাউন করো যে গুপ্ত বংশ, গুপ্ত বংশ, গুপ্ত বংশের প্রতিষ্ঠা, গুপ্ত বংশের প্রতিষ্ঠা। ইতিহাস ক্লাসে প্রথমেই দেখো, একটা ক্লাস মিস হলে অসুবিধা নেই, কালপঞ্জির গ্যাপ যেন মিস না হয়। দেখো এই এই গুপ্ত বংশ কদিন চলবে, কতদিন গুপ্ত চলবে, কে বলবে? গুপ্তটা চলবে কতদিন প্রপার কি আমরা কেউ বলতে পারবো যে গুপ্ত রাজাদার মানে কত দিন থেকে কত দিন পর্যন্ত শাসনকাল চলেছে? বলা যাবে? দেখো এই যে 320 বললাম, তো এইখানেও কিন্তু ডাউট আছে। এইখানে ব্যাকেটে লিখে নাও, আমি যখন নোট ডাউন করাবো তখন কিন্তু আমি আর 320 বলবো না, আমি যখন সিকোয়েন্স বলবো, মানে যখন ওই গুপ্ত বংশ বলে হেডিং করা লেখাবো, তখন কিন্তু লিখবো 275 এডি, শ্রীগুপ্ত কর্তৃক রাজবংশের সূচনা হয়। ওকে, তবে দেখো প্রথমে 375 থেকে 300 হলেও প্রথম প্রকৃত প্রতিষ্ঠাটা কোন সময়? প্রথম চন্দ্রগুপ্তের সময়। সেটা কোনটা? সেটা কিন্তু এই 320 এডি থেকেই। ভালো করে শোনো, এই 25 বছরে দুজন রাজার নাম লেখাবো বটে। প্রথম রাজা হচ্ছে শ্রীগুপ্ত, আর তারপর রাজার নাম কি? ঘটোৎকচ গুপ্ত। ঘটোৎকচ। পরীক্ষায় কোশ্চেন আসে, এটা রেলের পরীক্ষারই কোশ্চেন, যে শ্রীগুপ্তের পরে কোন গুপ্ত সম্রাট গুপ্ত বংশের সিংহাসনে বসে? ঘটোৎকচ গুপ্ত। মাত্র কয়েক বছরের জন্য কিন্তু উনি ছিলেন, তাও মাত্র নয়, তাও কম নয়, মোটামুটি 20 বছর মতো ছিলেন। তবে ওনার তেমন কোনো রাজবংশ সম্পর্কে, মানে ভুল নয়, কথা ঠিক নয়, মানে রাজ্য পরিচালনা সম্পর্কে কোনো তেমন তথ্য পাওয়া যায়নি। ওনার পুত্র প্রথম চন্দ্রগুপ্ত 320, অনেকে বলে আবার 319। কি হয় প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, কারণ উনি গুপ্তাব্দের প্রচলন করেন, অ্যাজ ওয়েল অ্যাজ গুপ্ত বংশকে ভারতের কাছে একটা পরিচিত করেন। ওর পরে সমুদ্রগুপ্ত, সিকোয়েন্স আমরা পরপর লিখবো। সমুদ্রগুপ্তর পরে কে বলবে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপরে কুমারগুপ্ত, তারপরে হচ্ছে স্কন্দগুপ্ত। দেখো স্কন্দগুপ্তকে নিয়ে কোশ্চেন কিন্তু এসেছিল, যেটা মিসলিনিয়াস পরীক্ষায়, হুন আক্রমণ প্রতিরোধ করেছিল, হ্যাঁ কি না? এরপরে বাকি যারা ওই স্কন্দগুপ্তের পরবর্তী শাসকদের কিন্তু তেমন আর উল্লেখযোগ্য নাম আমরা শুনতে পাই না। এই সাম্রাজ্য পরপর চললেও 475 থেকে 500-র মধ্যে বুধগুপ্ত কিছুদিন মানে চলতে থাকে। পরবর্তী ক্ষেত্রে বিষ্ণুগুপ্ত এই গুপ্ত সাম্রাজ্যের শেষ সম্রাট। কিন্তু গুপ্ত যুগ যে কোন সময় শেষ হয়েছে সেটা বলা মুশকিল। আমরা 550, যেটাকে আনুমানিক বলা হয়, আনুমানিক 550 এডি লিখে রাখো, সরি বিসি নয়, এক্সট্রিমলি সরি, এডি, এই সময় লিখে রাখো গুপ্ত বংশের ইতি। ওকে, তবেও এখানেও কোনো ঐতিহাসিক প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি যেখানে আমরা প্রপার বলতে পারি যে গুপ্ত বংশের শেষ রাজা বিষ্ণুগুপ্ত প্রপার 550 পর্যন্তই ছিল। ওকে, স্কন্দগুপ্তের পরবর্তী সময় যে অবক্ষয় শুরু হয়, তারপর কিছু রাজার নাম আমরা পাই, পুরগুপ্ত, দ্বিতীয় কুমারগুপ্ত, বুধগুপ্ত, নরসিংহগুপ্ত নাম পাই। তারপরে হচ্ছে বিষ্ণুগুপ্ত, কিন্তু তাদের শাসন কার্যের সম্পর্কে আর তেমন তথ্য আমরা পাই না। হয়েছে? অসুবিধা নেই, বোঝা গেছে? দেখ যে এই যে তাহলে, হ্যাঁ বলো বলো বলো। বলছিলাম ওই 78 খ্রিস্টাব্দে কনিষ্কের সিংহাসন, ওখান থেকে কনিষ্কের সাম্রাজ্য কতদিন ছিল ওটা? কনিষ্কের সাম্রাজ্য ছিল মোটামুটি এ পর্যন্ত, মোটামুটি যে কুষাণ ওটা ছিল ওই 230 থেকে 35, ওই সময় পর্যন্ত কুষাণ বংশের একটা অস্তিত্ব লক্ষ্য করা গেছে। ঠিক আছে, তারপরে আর কুষাণদের তেমন কোনো কিছু পাওয়া যায়নি। বুঝতে পারলে? উনি 78 থেকে 102, উনি মানে একটা মানে বৌদ্ধ ধর্মের বিকাশ থেকে আরম্ভ করে উনি সবকিছু করে গেছিলেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই কুষাণ ও সাতবাহন রাজবংশ
মোটামুটি 230 থেকে 240 এই টাইমের মধ্যে পুরোপুরি মানে কি হয়ে যায়, একদম শেষ হয়ে যায়। মানে তারপরে বিভিন্ন রাজাদের অস্তিত্ব থাকলেও বংশের প্রভাব থাকে না। বুঝতে পারলে? একটা জিনিস আমাদের ইতিহাসে দেখবে, আমরা না যে কোনো বংশের প্রথম কিছু রাজার নামই বেশি জানি, অর্থাৎ যে সময় সেই রাজাদের প্রভাব থাকে। তাই ঐতিহাসিকদের প্রামাণ্য তথ্যে বা দলিলে বা লেখায় বা বিভিন্ন লিপিতে তাদের নামের উল্লেখ পাই। পরবর্তী রাজবংশ থাকে বটে, কিন্তু সেই রাজাদের প্রভাব থাকে না। বুঝতে পারলে? চলো দেখো, এই যে এত এত বড় সিকোয়েন্স বললাম, মানে টাইম পিরিয়ড বললাম, 320 থেকে 550, প্রায় 230 বছরের। এই 230 বছরে কি কোনো ঘটনা ঘটেনি? অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা আছে। যে ঘটনাটা, যেহেতু গুপ্ত সাম্রাজ্য অনেকটাই স্ট্রং ছিল, তাই এই জায়গাটাকে নোট ডাউন করে নাও গুপ্ত যুগ বলে। এই সময় আর প্যারালাল ভারতে অন্য কোনো রাজবংশ সম্বন্ধে সেই অর্থে পড়তে হয় না, এটা গুপ্ত যুগ হিসাবে লিখে রাখতে পারো। গুপ্ত বংশের ইতিহাস শুরু হচ্ছে 320-তে, অ্যাকচুয়ালি 275 থেকে, আবার শেষ হচ্ছে 550-এ। হয়েছে। এর পরেই এর মাঝে উল্লেখযোগ্য বলতে পরপর পরপর জিনিসগুলো পড়তে হবে। তবে তারপরে একটা হেডিং করো, নেক্সট নোট ডাউন করো, যে 560, অনেক বড় কিন্তু এইটা, 560 থেকে 903 এডি। বলতে পারবে কোন রাজবংশের শাসনকাল? লিখে রাখো, পল্লবদের শাসনকাল। আমাদের ইতিহাসে এই পল্লবদের শাসনকাল সম্বন্ধে তেমন কোনো তথ্য নেই, তো আমাদের এটা জেনে রাখাটা প্রয়োজন। হচ্ছে, দেখো এরপরে ভালো করে শুনবে, এই পল্লবদের শাসনকাল যেমন এতটা লম্বা, তেমনি তেমনি আর একটা এই গুপ্ত পরবর্তী যুগের মানে সন্ধিক্ষণে আর একটা বংশ উত্থাপিত হয়েছিল, যার ডিউরেশন 755 এডি পর্যন্ত ছিল। বলতে পারবে কোন বংশ? বলা যাবে? নোট ডাউন করে নাও, বাতাপির চালুক্য বংশ। নোট ডাউন করো, বাতাপির চালুক্য বংশ। কম্পিটিটিভে যে ইনফরমেশন গুলো প্রয়োজন আমি কিন্তু দিয়ে যাব। ডাব্লিউবিসিএস পরীক্ষার্থী মানে খুব একটা তো এই ব্যাচে নেই, থাকলে আমি প্রতিটা বংশ আরো ডিটেলসে বলতাম। হচ্ছে, চলো নেক্সট আমাদের যেটা জানার দরকার, যে এরপর একদম চলে আসবো 750। এটা আবার বাংলার ইতিহাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। 750 আনুমানিক কোন রাজবংশের উত্থান ঘটে? বলা যাবে বাংলায় গোপাল কর্তৃক পাল বংশ। নোট ডাউন করো, পাল পাল বংশ। বংশের উত্থান। দাইকে গোপাল, গোপাল কর্তৃক লিখে রাখতে পারো পাল বংশের উত্থান। ওকে, নেক্সট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, আমাদের জানার প্রয়োজন। এটা কিন্তু আস্তে আস্তে আমাদের যুগের পরিবর্তন হচ্ছে, ওর সঙ্গে সঙ্গে 907, 907-এ কি হচ্ছে? যদিও এটা আমাদের দক্ষিণ ভারত, লিখে নাও, দক্ষিণ ভারতে চোল বংশের সূত্রপাত। চোল বংশের সূত্রপাত বা চোল বংশের উত্থান লেখো। ওকে, দেখো 907-এ চলে এসেছি। তাহলে 907-এর পরেই আমরা যে সাল, আমরা এটাকে একটু কালার চেঞ্জ করে করি, এইটা স্টার্ট দিয়ে নাও, মানে প্রায় একটা আমরা প্রাচীন যুগ থেকে, এইখানটাই মোটামুটি প্রাচীন যুগ আমরা শেষ বলতে পারি। এরপরে 1000 থেকে 1026, এই 1000 থেকে 1026-এর মধ্যে কি হয়? সুলতান মাহমুদের 17 বার ভারত আক্রমণ। নোট ডাউন করো, 17 বার ভারত আক্রমণ। স্যার বলছিলাম হর্ষবর্ধনের রাজত্বকাল পুষ্যবতী বংশটা বাদ গেল কেন বাদ যায়নি? বাদ কেন যাবে বলো? ওটা তো কত সাল? হর্ষবর্ধন পুষ্যবতী বংশ 606। আমি ওটা কার মধ্যে চলে আসছে? দেখো এই জায়গাটার মধ্যে চলে আসছে। অবশ্যই আছে, আমি তো এখানে বলিনি যে শুধু এটা পল্লব বলে। পল্লবের উপর গুরুত্ব দিয়েছি বটে। ওর মাঝে তো তোমার 609 পুলকেশী রাজত্বকাল রয়েছে, শশাঙ্কের মৃত্যু রয়েছে, হর্ষবর্ধনের রয়েছে, অবশ্যই রয়েছে। আমি একদম পুরো সিকোয়েন্স তো বলা পসিবল নয়, আছে। এই টাইমের মধ্যে তো অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। আমি যখন এগুলো বলবো, মানে যখন ইতিহাসের টপিকগুলো বলবো, তখন সেগুলো ক্ষেত্রে আলোচনা করবো। ঠিক আছে, তখন আলোচনা করবো। যেমন 606 সাল, তারপরে হচ্ছে 637 সালে শশাঙ্কের মৃত্যু, 647 সালে হর্ষবর্ধনের মৃত্যু, 712 সালে আবার সিন্ধু বিজয়, আরবদের সিন্ধু বিজয়, এগুলো তো আছেই। ওকে, চলো 17 বার ভারত আক্রমণ কার দ্বারা?
লিখে রাখো মামুদ তারা। এটাই তো কোশ্চেন আসে যে কোন থেকে কোন সালের মধ্যে, মামুদ তারা। ওকে, এরপরে এরপরে দেখো, এরপরে এই এখন আমরা আছি কোথায়? এখন আমরা 1026-এ আছি। তাহলে 1026-এর পরে উল্লেখযোগ্য কোন গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে বলা যাবে? একটা যুদ্ধের কথা এখানে উল্লেখ করাটা আবশ্যক। কোন যুদ্ধ? কে বলবে? এখানে যুদ্ধ না বললে কিন্তু যুগের মানে শুরু করা মুশকিল। সেটা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ। তরাইনের প্রথম যুদ্ধ স্যার তাহলে কত? 91 1191 স্যার 1191। তার ঠিক পরে আর একটা যুদ্ধ গুরুত্বপূর্ণ, 1192। তরাইনের দ্বিতীয় দ্বিতীয় যুদ্ধ এই দুটো যুদ্ধ সম্পর্কে আমি জাস্ট একটু ছোট্ট করে মানে একদম প্রথম ক্লাস নিচ্ছে বলে একটু লিখে নি। এখানে মোহাম্মদ ঘড়ি ভার্সেস কার হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান স্যার পৃথ্বীরাজ চৌহান। এই যুদ্ধে প্রথম যে যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ, আমি যুদ্ধের নাম লেখালাম না, পরে আলোচনা করব। জয়লাভ করেছিল কে? জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান। কিন্তু ঠিক তার পরের যুদ্ধে, ঠিক পরের বছরই তরাইনের দ্বিতীয় যুদ্ধে এই পৃথ্বীরাজ চৌহানকেই কে হারায়? পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেয় কিন্তু মোহাম্মদ ঘুরি। এই হঠাৎ করে, আমি এটা বারবার ক্লাসে ডিসকাসও করেছিলাম, হঠাৎ করে কি মোহাম্মদ ঘুরি শক্তি বৃদ্ধি করলো? তা নয়, সেখানে কিন্তু জেতার জন্য জয়চাঁদ সাহায্য করেছিল। হ্যাঁ একদমই তাই, অনেক অনেক ভিতরে কিছু পলিটিক্স কাজ করেছিল। যখন ওই তরাইনের যুদ্ধ আলোচনা করব তখন ওই ব্যাপারগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। ওকে, দেখো এই যুদ্ধ দুটো কিন্তু আমাদের ইতিহাসে অনেকটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই যুদ্ধের উপর আমাদের দিল্লি সুলতানি যুগের যে সৃষ্টি বা শুরু সূত্রপাত, সেটা কিন্তু অনেকটা দায়ী। এরপরে কোন সাল আমরা পড়বো? আমরা পড়বো 1206। এবার তোমাদের সিকোয়েন্স কিন্তু পরপর ভালো করে মেনটেন করা উচিত। আমার এই ক্লাসে অনেক স্টুডেন্টই রয়েছে যাদেরকে আমি এই টপিকটা ডিটেলসে আলোচনা করেছিলাম। কি করেছিলাম তো শাহরুখ, দেবাশিস, তোমাদের কিন্তু বলা উচিত এইগুলো, যখনই জিজ্ঞেস করবো এগুলো কিন্তু বলা উচিত। এইবার 1206 থেকে দাস বংশ শুরু হচ্ছে। এই দাস বংশ চলছে কত? 1290 পর্যন্ত। নোট ডাউন করো, কি বংশের নাম? দাস বংশ। ওকে, দাস বংশের আর একটা নাম হয়, কি নাম হয়? আইবক বংশ বলি, আইবক বংশ বলি বা ম্যামেলুক বংশ বলি, ম্যামেলুক বংশ বলি। দাস বংশ তোমার হচ্ছে দাস বংশ, আইবক বংশ বা ম্যামেলুক বংশ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। চলো এরপরে যেটা ইম্পর্টেন্ট, দেখো আমি যুগের সিকোয়েন্স তখনই বলে দিয়েছিলাম, তাও তোমাদের আবার জিজ্ঞেস করছি। এরপরে সালটা একটু বলবে। 1290 থেকে 1320, এই সিকোয়েন্স যেন কখনো না ভুলে যাও, খুব ইম্পর্টেন্ট। কোন বংশ? দাসের পরে খলজি বংশ। তারপরে সিকোয়েন্সটাও খুব ইম্পর্টেন্ট, যেটা ব্লু কালারে বলছি, মানে এটা হচ্ছে সুলতানি। এরপরে কোন বংশ? এরপরে সিকোয়েন্স আগে বলো, আগে সাল বলো। 1320 থেকে 1413 বংশ? তুগলক বংশ। তুগলক বংশ। কোশ্চেন খুব আসে যে দিল্লি সুলতানের যে 5টা বংশ সব থেকে কম দিন কে স্থায়ী ছিল, সব থেকে বেশি দিন কে স্থায়ী ছিল, এই কোশ্চেন গুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে পরীক্ষায়। এরপরে কি হবে? নোট ডাউন করো। 1414 থেকে 1451 কোন বংশ? নোট ডাউন করবে। সৈয়দ বংশ। সুন্দর সুন্দর, পারফেক্ট, সৈয়দ বংশ। ওকে, এরপরে 1451 থেকে 1526 কোন বংশ? এখানে কিন্তু লোধি বংশ। লোধি বংশ। তাহলে এই যে ব্লু কালারের পেনে যে আইডেন্টিফাই করে আমি লিখলাম, এই যে 1206 থেকে 1526, এই গোটা টাইমটা ভারতের ইতিহাসে কি নামে পরিচিত? এটা কিন্তু দিল্লি সুলতানি। না না, মধ্যযুগ বলা ঠিক নয়, এটা হচ্ছে দিল্লি সুলতানি শাসন। কেন মধ্যযুগ কেন বলবো না? মধ্যযুগ তো চলছে। ওকে, এখন কি আধুনিক এসছি নাকি আমরা? মধ্যযুগ চলছে। এরপরে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে কি সৃষ্টি হচ্ছে? এখানে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে 1526 থেকে একদম 1857 সাল পর্যন্ত আমরা অস্তিত্ব লক্ষ্য করতে পারি কার? মুঘল যুগের।
ওকে, এই মোগল কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই মোগল যুগ, মোগলের ক্লাস আলোচনাও হয়েছে, আবার হবে, অসুবিধা নেই। কিন্তু তোমাদের মধ্যে যেন একটা খাতা মেনটেন করে পরপর লেখা থাকে। এই সঙ্গে এটা কিন্তু দেখো একটা জিনিস বলে রাখি, তবে এই 1857 কি আমরা মধ্য বলতে পারি না, এর মাঝে কিন্তু মধ্যে ছেদ পড়ছে। কোন সময়টা ছেদ পড়ছে? প্রায় 1707 সাল। 1707 হ্যাঁ, ওই সালের পর থেকে আমরা বলতে পারি যে আধুনিক যুগের সূত্রপাত। কারণ আধুনিক যুগ মানে কি? আধুনিক মনস্কতার বিকাশ। তখন আস্তে আস্তে ইন্ডিয়াতে টেকনোলজি ডেভেলপ করছে, মুদ্রণ শিল্পের বিকাশ ঘটছে, আর সমাজ সংস্কারমূলক আন্দোলন সৃষ্টি হচ্ছে। যখনই আমরা ধর্মীয় গোঁড়ামি থেকে বেরোতে না পারবো, নিজেদের আধুনিক বলা কিন্তু মুশকিল। বিভিন্ন ধর্মীয় গোঁড়ামি, যেমন খারাপ খারাপ যে প্রথা, যেমন মানে বঙ্গোপসাগরের তীরবর্তী যে হিন্দু সমাজের মধ্যে দেবদাসী প্রথা ছিল, বন্ধ হচ্ছে আস্তে আস্তে। তখনও হয়নি, অনেক পরে হয়েছে, বন্ধ করার চেষ্টা করছে। এগুলো কিন্তু সমাজ সংস্কারক আন্দোলন আমরা পড়বো। তারপরে সতীদাহ প্রথা রোধ হচ্ছে, এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তারপর থেকে আমরা আধুনিক যুগের একটা সিকোয়েন্স মেনটেন করতে পারবো। তাহলে বলো, যেটা বললাম বা যতটুকু বললাম, তোমাদের কোনো ডাউট থাকলে, কোনো অসুবিধা থাকলে বলো। এবার দেখো, অনেক তথ্য এখনো পর্যন্ত দিতে পারিনি, যখন দেবো তখন তোমরা বুঝতে পারবে। বলো, কোনো প্রশ্ন হলে করতে পারো। প্রায় এতজন, প্রায় 28 জন মতো ক্লাসে আছো, কোনো ডাউট, কোনো প্রশ্ন হলে করতে পারো। কারোর মধ্যে কোনো না বললে কিন্তু মুশকিল। বলো, শুনছি, প্রত্যেকে রেসপন্স করো। স্যার 1544 থেকে 1413 যেটা করে 1544 কোথাও বলিনি তো আমি। বলুন না। 1544 তো কোথাও বলিনি। 544 থেকে 413। 544ও কোথাও বলিনি। কোনটা বলছো? আগে বলছো। স্যার এই হরসঙ্গ বংশ আছে 540। আচ্ছা আচ্ছা আচ্ছা, 544 থেকে 413 হরসংখ্য বংশ। হরসংখ্য বংশ, হ্যাঁ। চলো দেখো, এই হচ্ছে সিকোয়েন্স। পরের দিন আমি আর তাহলে কালপুঞ্জির মধ্যে আর আধুনিক করাবো না। তোমরা বলছো যখন আধুনিক শুরুই করতে, তাহলে আমি পরের দিন আধুনিকটা দিয়ে শুরু করছি, যেখানে ইউরোপিয়ানরা ভারত যে আসছে, তার সঙ্গে সঙ্গে কিভাবে ভারতের সমাজে তার প্রভাব পড়ছে, বা তারা নিজেদের মধ্যে কিভাবে যুদ্ধে লিপ্ত হচ্ছে, সেইগুলো আমরা আলোচনা করব। তবে তা বলে এটা নয় যে আমি মেহেরগড়টা বাদ দেবো। সব ইতিহাস ক্লাস সপ্তাহে থাকবে। ইতিহাস ক্লাস একটা সপ্তাহে যদি আমি আধুনিক পড়াই, পরের সপ্তাহে প্রাচীন পড়াবো। মধ্যযুগটা ছোট, মধ্যযুগটা সহজও। ঠিক আছে? দেখো, ভালো করে পড়তে শুরু করো। আগামীকাল পরীক্ষার লিঙ্ক আমি দুপুরবেলার দিকে তোমাদেরকে দেব। তোমাদের কিন্তু প্রত্যেকের ভালো পরীক্ষা হওয়াটা আবশ্যক। আমি পরীক্ষার রেজাল্ট আমি কিন্তু সোশ্যাল মিডিয়া পাবলিশ করব, তো তোমাদের পরীক্ষা ভালো করে দিও। এটা কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আর প্রত্যেকের পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক করলাম। ঠিক আছে? চলো, আজকে তাহলে এতটাই থাক। তোমরা ভালো করে ইতিহাস খাতাটা ভালো করে এইভাবে নোট ডাউন করো, দিয়ে পরের দিন হেডিং করবে আধুনিক ভারতের ইতিহাস। তার প্রথম টপিক হবে যে ইউরোপিয়ানদের আগমন, কোন কে কিভাবে আসছে, কোথায় কোথায় তারা দুর্গ প্রস্তুত করছে, তারপরে কিভাবে তারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ছে, এবং শেষ পর্যন্ত কিভাবে ইংরেজরা টিকে থাকছে, সেটাই হবে আগামী ক্লাসের আলোচ্য বিষয়। ওকে, তারপরে সেখান থেকে আমরা এগিয়ে গিয়ে একদম 47 সালে গিয়ে শেষ হবে। ওকে, চলো আজকে তাহলে এতটাই। স্যার প্রথম পেজটা একটু দেন না, স্ক্রিনশট। আগামীকাল পরীক্ষা নেব। তোমরা কিন্তু প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিও। স্ক্রিনশট নাও খুব তাড়াতাড়ি। এরপরেরটা স্যার চলো আজকে তাহলে হয়ে গেছে।